আমার পুরো জীবনেই শেখ হাসিনাকে বিদায় করাটাই সবচেয়ে বড় সাকসেস বলে মনে করি। এটা আমরা স্বপ্ন দেখতাম। আমার ক্ষেত্রে বলেন স্পেসিফিক কোন ইনসিডেন্টে, কোন প্রজেক্টে, কোন কাজে দুর্নীতি হয়েছে? আওয়ামী লীগ তো আমাদের মানে বিগেস্ট শত্রু। তারা মনে করে যে এনসিপির কারণেই এই গণঅভ্যুত্থান হয়েছে, জামাত বিএনপি তো পারে নাই। তো এটা স্পেসিফিক কেউ কিছু না, বলে না মুখে বা মুখে বলতে পারে অনেকে না। অনেক কিছু তো মুখে মুখে এই যে মুখে মুখে নাম্বার, এই যে ৬,০০০ কোটি কালের কণ্ঠ বলে দিল, গ্রামে কারোর কাছে যান যে আসলে এটা দেখছে, সে তো আর ভেরিফাই করার সুযোগ পায় নাই, সে তো এটাও দেখে নাই যে ডিলিট করা হয়েছে কি হয়নি। সে বলবে আসিফ মোহাম্মদ ৬,০০০ কোটি, ৬,০০০ করে নাই মানে ৬০০ তো করছে। সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। উৎসবের এই আনন্দময় দিনে আমরা সবাই যখন প্রিয়জনের সাথে সময় কাটাই, তখন আমাদের কৌতূহল জাগে সমাজের পরিচিত যারা মুখ, তাদের ঈদ আসলে কেমন কাটে। আজকের এই ঈদ কড়া আলাপে, যেটি একদমই কড়া আলাপ হবে বলে আমার মনে হচ্ছে না, সেই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সাথে আমি ফারাবি হাফিজ। আমাদের সাথে অতিথি হিসেবে যিনি রয়েছেন, পরিচয় করে দিই, সমকালীন রাজনীতির অন্যতম আলোচিত ব্যক্তিত্ব, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদেও কি সাদা পাঞ্জাবি পরেন নাকি? সবসময় মানে অধিকাংশ সময় সাদা পাঞ্জাবি পরা হয়। এটা কি স্টাইল এখন এটা এস্টাবলিশড হয়ে গেছে নাকি? এটা এখন বলে না, আগে থেকেই আমার কালার, বেশিরভাগ ক্ষেত্রে কাপড়ের কালার সাদা, সাদার আশেপাশে কালো, কালোর আশেপাশেই থাকে। সাদা নিয়ে আপনার এক ধরনের, সাদা কি আপনার প্রিয় কালার নাকি? হ্যাঁ, কাইন্ড অফ। জুতা, স্নিকার থেকে শুরু করে কাপড় চোপড় অনেক কিছু সাদা রং, মানে বেশিরভাগই সাদা রং থাকে। আচ্ছা, ঈদ কোন সময়ের ঈদ বেশি মজার ছিল? এই সময়ের মানে উপদেষ্টা হওয়ার পরে নাকি ছোটবেলার? অবশ্যই ছোটবেলার ঈদ ভালো ছিল। তখন ঈদে ফর্মালিটিস থাকে না, তখনকার ঈদটা অনেক বেশি অর্গানিক। একেবারে ফ্রেন্ডদেরকে নিয়ে এক ধরনের আনন্দের সাথে ঈদ উদযাপন, যেটা সেটা থাকে। এখনকার ঈদ তো অনেক বেশি আনুষ্ঠানিক একটা বিষয় থাকে, যে পলিটিক্যাল প্রোগ্রাম, এটা ওটা এর মধ্যে দিয়ে যায়। অর্গানিক আর কিছু নাই, খুব একটা বেশি কিছু নাই আর কি। আচ্ছা, মানে সবকিছুই প্রফেশনালি হ্যান্ডেল করতে হচ্ছে। এটা পাবলিক লাইফ যখন হয়ে যায় তখন আসলে স্বাভাবিক সবার জন্য। কি ধরনের পরিবর্তন আসছে জীবনে? যখন স্টুডেন্ট ছিলেন, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেন, তখন নুরুল হক নূরের দল করতেন, সেই সময় ক্যারিয়ার নিয়ে কি চিন্তা করতেন, কি করবেন? আমি কখন আসলে জব করব এটা আমার মাইন্ডসেটের মধ্যে ছিল না, বা জব করতে পারবো বলে এটা মনে হচ্ছিল না, কারণ একটু স্বাধীনচেতা মানুষজনের জন্য একটু কঠিন হয়ে যায় কোপ আপ করা। পরে কি হতো সেটা তো জানি না, বাট আমার লক্ষ্য ছিল উদ্যোক্তা হওয়া এবং কিছু আইডিয়া নিয়ে কাজ করছিলাম। যেহেতু ওই সময় অনার্স শেষ হয়ে গেছিলো, মাস্টার্স করছিলাম, তো ভাবতেই হতো ক্যারিয়ার নিয়ে কিছু একটা। ফ্যামিলি থেকেও চাপ ছিল। কি উদ্যোক্তা মানে কি উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছিলেন? অনেক কিছু মাথায় ছিল, কিন্তু কোনোটা নিয়ে খুব ভালোভাবে কয়েকজন ফ্রেন্ড মিলে একটা পডকাস্ট শুরু করলাম। তারপরে আবার কয়েকজন মিলে একটা দেখলাম যে বাংলাদেশে কোন কোন জায়গায় স্টার্ট আপ করার মতো সুযোগ আছে। তো কি অনেকগুলো আইডিয়া নিয়ে আমরা ব্রেনস্টর্মিং করছিলাম, অনেক ডোমেন কিনতেছিলাম যে তো কিছু করা যায় কিনা। তো ওই পর্যায়ে ছিলাম, তখনই তো গণঅভ্যুত্থানের সময়টা চলে এলো। সাকসেস আসে নাই কোনো কিছুতে? না, ওই সময়টা সাকসেসের জন্য খুব আর্লি হয়ে যায় আর কি, মাত্র 2-3 মাস 4-5 মাস ধরে ব্রেনস্টর্মিং করা। আচ্ছা, সাকসেস ফাইনালি আসলো কোনটা? শেখ হাসিনার বিদায় করা নাকি কোনটা সবচেয়ে বড় সাকসেস এখন পর্যন্ত জীবনের মনে হয়? আমার রাজনৈতিক জীবনে তো আমি আমার পুরো জীবনেই শেখ হাসিনাকে বিদায় করাটাই সবচেয়ে বড় সাকসেস বলে মনে করি। এটা আমরা স্বপ্ন দেখতাম যখন আমরা ছাত্র রাজনীতি করি 2018 সাল থেকে। ছোট ছোট ক্যাম্পাসে ছোট ছোট বিষয় নিয়ে, এই যে গণরুম গেস্টরুম নির্যাতন থেকে শুরু করে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইস্যুগুলো আমরা অ্যাড্রেস করতাম। আমরা ইভেন এনআরসিসি এর মতো অ্যাক্ট নিয়েও বাংলাদেশে আমরা আন্দোলন করেছি, মোদি বিরোধী আন্দোলন করেছি। আবরার ফাহাদ হত্যা হওয়ার পরে তার প্রতিবাদে আমরা আন্দোলন করেছি। তো ছোট বড় সব ইস্যু মিলিয়ে আমরা আন্দোলন করতাম, কিন্তু এই সব কিছুর মূলে তো ছিল একটা ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো, এবং যার মূল চেয়ারে বসেছিলেন শেখ হাসিনা। তো তাকে ওইখান থেকে সরানোটা, শেখ হাসিনার আওয়ামী লীগের পতন ঘটানোটা ছিল আলটিমেট একটা গোলের মতো।
কিন্তু সেটা ওই সময়ের বাস্তবতা যদি আমি বলি, সেটা অনেক সময় আসলে চিন্তা করাটাও কঠিন। ইভেন বড় পলিটিক্যাল পার্টিগুলোর জন্য এক সময় এমন হয়ে গেছে না যে আওয়ামী লীগকে হয়তো আর সরানো যাবে না, ইটস ইম্পসিবল একটা জায়গায় চলে গেছে। তো সেটা যখন আমাদের সময়ে আমাদের মাধ্যমে হয়েছে, ঘটনাক্রমে আমরা সামনে ছিলাম, ওইটা আমি মনে করি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এবং বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী এটা থেকে একদম সরাসরি উপকৃত হয়েছে, সরাসরি তারা একটা গণতান্ত্রিক পরিবেশ পেয়েছে এই শেখ হাসিনার পতনের ফলে। শেখ হাসিনার পতনের পর জীবনে এইটুকু বয়সে উপদেষ্টা হয়ে গেছেন, মানে মন্ত্রী ছিলেন, সরকারের দায়িত্বে ছিলেন। আর কি হতে চান, মানে ভবিষ্যতে ক্যারিয়ারের কোন জায়গায় নিজেকে দেখতে চান? এখন মন্ত্রী হওয়ার পর তো আরেকটাই থাকে, কি প্রধানমন্ত্রী। তবে আমার মনে হয় যে পোস্ট পদবীর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইম্প্যাক্ট কতটুকু রাখতে পারছি। অনেক মন্ত্রী আছে কিন্তু তাদের ইম্প্যাক্ট জিরো। হয়তো আপনি আমি নামও জানি না, বাট আমরা তো পলিটিক্স করি, আপনি তো পলিটিক্স নিয়ে আলাপ আলোচনা করেন, তার ইম্প্যাক্ট জিরো। সে মিনিস্ট্রিতে বসে আছে, ক্লারিক্যাল কাজ করছে, মানুষের জন্য কিছু করতে পারছে না, বা তো মন্ত্রী হয়ে তো লাভ নেই আসলে। মাঝে মধ্যে প্রধানমন্ত্রী হয়ে যদি কোনো ইম্প্যাক্ট না রাখতে পারি তাহলে তো আসলে লাভ নেই। তো ওইটা ইম্পর্টেন্ট। অনেক সময় প্রধানমন্ত্রী কোনো পলিটিক্যাল অফিস হোল্ড না করেও অনেকে অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল হয়ে ওঠে, অনেকে অনেক বেশি পরিবর্তন নিয়ে আসতে পারে। আমার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে সবসময় ইম্প্যাক্ট রাখতে পারাটা, পজিটিভ ইম্প্যাক্ট সোসাইটিতে রাখতে পারাটা, পলিটিক্সের মাধ্যমে রাখতে পারাটা, এটা ম্যাটার করে। আচ্ছা, আপনাদের সাথে কলিগ যারা ছিল, উপদেষ্টা যারা ছিলেন, তাদের মধ্যে কার কার ইম্প্যাক্ট জিরো? তারা এক সময় আমার কলিগ ছিলেন। আই থিঙ্ক যে এটা বলা ঠিক হবে না। না, বলে ফেলেন। আপনি তো সবসময় একেবারে জিরো সেরকম নাই, ছোটখাটো হয়তো কেউ ওইভাবে কাজ করতে পারেন না। আবার অনেকে অন্তর্বর্তী সরকারের স্বাভাবিকভাবেই সবাই তো পলিটিক্যাল ছিলেন না, পলিটিক্যাল ফেস ছিলেন না। অনেকে অনেক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন। ফলে একটা পলিটিক্যাল অফিস ম্যানেজ করাটা হয়তো অনেকের জন্য ভুল ত্রুটি আমাদেরও আছে, আমাদেরও হয়েছে। কিন্তু অনেকের জন্য ওই একটা মন্ত্রী বা উপদেষ্টা তো একটা পলিটিক্যাল পোস্ট, আলটিমেটলি এটা একটা পলিটিক্যাল পোস্ট। তো ওইটা ম্যানেজ করাটা টাফ হয়ে গেছে। আপনি দেখবেন যে একটা ট্রেন্ড ছিল যে অন্তর্বর্তী সরকারের অধিকাংশ উপদেষ্টাই মিডিয়ার সামনে আসতে চাইতেন না। তো একটা পলিটিক্যাল পোস্ট হোল্ডারকে অবশ্যই মিডিয়ার সামনে আসতে হবে, সে কী করছে না করছে এটা তো বলতে হবে। তো একটা শাইনেস, একটা ছিল। তো এইটা একটা আই থিঙ্ক যে একটা জায়গা ছিল যে অন্তর্বর্তী সরকার অনেকটা নন পলিটিক্যাল, অনেকের এনজিও ব্যাকগ্রাউন্ড, অনেকের সাংবাদিকতা, কেউ শিক্ষকতা ব্যাকগ্রাউন্ড থেকে এসে, মোস্টলি নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসে। আমরাও মোটা দাগে ছাত্র রাজনীতি করেছি, মেইন স্ট্রিম পলিটিক্স তো করি নেই। আচ্ছা, তো সেই জায়গা থেকেও আমরাও খুব বেশি পলিটিক্যাল যে তাও না, যারা ছাত্রদের পক্ষ থেকে ছিলাম। তো ওইটা একটা জায়গা ছিল আর কি। মেইন স্ট্রিম পলিটিক্স না করেই একেবারেই উপদেষ্টা হয়ে গেলেন, মানে মন্ত্রী হয়ে গেলেন। সেই জায়গাটায় চ্যালেঞ্জটা কেমন ছিল? প্রথমত আসলে বুঝে ওঠাটাই একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমাদের আইডিয়াটা ছিল সরকারের অংশ হওয়াটা অ্যাজ এ ওয়াচ ডগ কাজ করা, এবং এই গণঅভ্যুত্থানের, আমরা দেখেছি 90-এর গণঅভ্যুত্থানের পরে আসলে কিছুই হয় নাই। গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়িত হয় নাই। গণতন্ত্রের জন্য গণঅভ্যুত্থান হয়েছে, কিন্তু গণতন্ত্র কোথায়? তারপরেই 96-তে একটা আন্দোলন করা লাগলো নির্বাচনের জন্য। তার মানে তো এটা ফেল করে গেছে একটা পর্যায়ে। তো আমাদের একটা লার্নিং ছিল যে এই যে যাদেরকে আমরা আনতেছি বা যারা আসতেছে উপদেষ্টা হয়ে, তারা আসলে কতটুকু গণঅভ্যুত্থানটাকে ধারণ করবে, তারা আসলে কতটুকু সামনের চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করতে পারবে পলিটিক্যালি গণঅভ্যুত্থানের পক্ষে থেকে, সেটা নিয়ে একটা সন্দেহের জায়গা ছিল। যেহেতু তাদেরকে আমরা পার্সোনালি খুব কম মানুষকে চিনতাম, সোশ্যালি হয়তো চিনতাম, তারা অনেক সোশ্যাল ফিগার, অনেকের অনেক এক্সপিরিয়েন্স আছে, কিন্তু সেই জায়গা থেকেই অ্যাজ এ ওয়াচ ডগ কাজ করা। ইভেন মিনিস্ট্রি দায়িত্ব যে নিতে হবে এটাও বুঝিনি প্রথমে। জাস্ট এই দায়িত্ব কি নিতে হলো না কেউ চাপিয়ে দিল? কে আপনাকে কল করলো? বা যারা উপদেষ্টা হচ্ছে সবাইকে তো কিছু না কিছু দায়িত্ব নিতে হচ্ছিল এবং হতো, কারণ মিনিস্ট্রি প্রায় 44-45টা বাংলাদেশে। প্রথম দফায় উপদেষ্টা হলো 15 জন না 17 জন। তো একাধিক করে দায়িত্ব নিতে হচ্ছে এরকম পরিস্থিতিতে। তো তখন এই আমাদেরকে জানতে চাওয়া হলো যে আমাদের ইন্টারেস্ট জায়গা কি, বা কোন জায়গাটায় কাজ করতে পারবো। তো ওইভাবেই পরবর্তীতে মিনিস্ট্রি বন্টনের ক্ষেত্রে প্রথমে তো আমি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম। না, শুরুতে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা ছিল তাদের কথা আমরা যখন তখন
শুরুতে জানছিলামই না যে তারা আসলে কোথায় আছে। কারণ যখন আসিফ নজরুল যখন সেনাপ্রধান ঘোষণা দিলেন যে আমাদের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হয়েছে, একটা 5 আগস্টের কথা বলছি, তার পর তো সেই সময় কিছুটা সময় ছিল যে সময় এই আন্দোলন মানে মূল সামনে যারা ছিলেন আপনারা যে কয়জন, তাদেরকে অনুপস্থিত দেখলাম এবং বুঝলাম যে তারা আসলে সরকারে থাকবে না। তারপরে একটা সময় গিয়ে এসে বোঝা গেল যে না, তারাই আসলে সরকার গঠন করছে, মানে তাদের নেতৃত্বে অথবা তাদের যারা যাদেরকে তারা অনুমোদন করছেন তারাই দায়িত্ব নিচ্ছে। ব্যাপারটা কি এরকমই ছিল নাকি আপনারা? না, আমরা যদি আমাদের পলিটিক্যাল পার্টিগুলো এবং আমাদের সিনিয়ররা যদি দায়িত্ব নেয়ার মতো সাহসী হতেন, তাহলে তো আমাদের দায়িত্ব নেয়ার কোন সিনিয়রদের কথা বলছেন? এই যে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো 5 আগস্ট খুবই কাওয়ার্ডলি একটা আচরণ করলেন, ক্যান্টনমেন্টে চলে গেলেন এবং ক্যান্টনমেন্টে গিয়ে তাদের যে পলিটিক্যাল উইল অ্যান্ড পলিটিক্যাল যে পাওয়ারটা আছে, ওই সময়টাতে তো তারাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন, বাংলাদেশের জনগণকে রিপ্রেজেন্ট করেন। তারা ক্যান্টনমেন্টে গিয়ে ওই ক্ষমতাটা দিয়ে আসলেন, এমন এক জায়গায় দিয়ে আসলেন যেটাকে আসলে বাংলাদেশের মানুষ কতটুকু ট্রাস্ট করে উই ডোন্ট নো, এবং তারা নিজেরাও হয়তো অনেক ক্ষেত্রে ট্রাস্ট করেন না। তো তারা যদি সে সময় এসে আমাদের সাথে বসতেন, আমাদের সাথে কথা বলতেন, তারা যদি ওই দায়িত্ব নেওয়ার মতো জায়গাটা দেখাতে পারতেন, তাহলে তো আমাদের প্রয়োজন ছিল না। এবং মানে আমরা দেখেছি যে বিগত সময়ে শেখ হাসিনার বিরোধী আন্দোলনে তারা তো সেভাবে শক্তিশালী ভূমিকায় নামতে পারেন নাই। আমরা নিজেরাই শুনতাম, তারা নিজেরাই বলেন যে তাদের দলের কোন কোন বড় নেতা গিয়ে শেখ হাসিনার সাথে সমঝোতা করে ফেলেছে, আন্দোলন হচ্ছে না। আন্দোলন এই যে একটা ইয়া থাকে, জনগণ কখন ভরসা করবে, যখন আপনি একদম স্ট্রেট ফরওয়ার্ড বলছেন যে আমরা আন্দোলন করবো, শেখ হাসিনার পতন করবো, এটাও বিরোধী দল ঠিক মতো বলছে না, মানে এক ধরনের এক পা সামনে দিয়ে দুই পা পেছনে দেওয়ার মতো অবস্থা। এই সব কিছুর জন্যই তো আসলে আমাদেরকে সামনে আসতে হলো, নাহলে তো আমাদের অভ্যুত্থানও আমাদের লিডারশিপের হওয়ার কথা ছিল। অভ্যুত্থান হইতে পারতো তারেক রহমান এবং শফিকুর রহমানের। না, যারা একসময় আপনাদের শুভাকাঙ্ক্ষী ছিল এবং পরবর্তীতে আপনাদের সমালোচনা করেছেন, তারা বলেছেন যে এনসিপি যদি ওই সময় সরকারের অংশ না হতো, আপনি যেটা বললেন যে ওয়াচ ডগ হিসেবে আমরা থাকতে চেয়েছি, যদি ওয়াচ ডগ হিসেবে একটা প্রেশার গ্রুপ হিসেবেই থাকতো তারা বাইরে, তাহলে হয়তো এনসিপির ভবিষ্যৎ আরও। এটা কারো চায় জানেন? এটা চায় হচ্ছে স্পষ্টভাবেই কথা বলে আমি, অনেকে হয়তো এদের কথায় অনেকে হয়তো গণঅভ্যুত্থানের পক্ষে যারা আছে তারাও হয়তো মাঝে মধ্যে একটু ইয়ে হয়ে যান, মানে ওয়েভে চলে যান, বাট এটা মোস্টলি চায় আওয়ামী লীগের যেই সিভিল সোসাইটি তারা। এখানে অন্তর্বর্তী সরকারের খুব ক্লিয়ারলি একটা জিনিস হয়েছে যে অন্তর্বর্তী সরকারের সিভিল সোসাইটির প্রতিনিধিরা তো ছিলেন, বেশিরভাগ তারাই ছিলেন, 70-80%, কিন্তু তারা কেউ আওয়ামী লীগের সিভিল সোসাইটি ছিল না, তারা বিএনপির সিভিল সোসাইটি ছিল, তারা জামাতের সিভিল সোসাইটি ছিল, তাদের অনেকে নিরপেক্ষ ছিলেন। কিন্তু আওয়ামী লীগের সিভিল সোসাইটির একটা বড় অংশ আছে যাদেরকে এখন খুব অ্যাক্টিভ দেখবেন আপনি, তারা ওই সরকারের অংশ হইতে পারে নাই। তারা কিন্তু চেয়েছিল, আমরা তো এই স্বাধীন মালিক এটাও বলেছিলেন 5 আগস্ট না 6 আগস্ট, তিনি বলেছিলেন যে এই সংসদ থেকে যারা ভালো আওয়ামী লীগ আছে তাদেরকে দিয়ে একটা সরকার গঠন করেন, কারণ তারা তো ইলেক্টেড। তো তখন ক্ষমতাটা ক্লিয়ারলি তাদের কাছে যাইতো, আওয়ামী লীগে থাকতো একটা ভিন্ন ফরম্যাটে, তার সিভিল সোসাইটির মাধ্যমে এখানে সে থাকতো। তো যখন তারা আসতে পারে নাই, তখন তারা ধরা শুরু করলো যে কারা এই সরকারটা করলো, আমাদেরকে রাখলো না। কারা করলো? ছাত্ররা করলো, তাহলে ছাত্রদেরকে এবার ধরো। আমরা যদি সরকার না থাকতাম, আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ হতো না। আমরা যদি দুজন একজন হলো, আমরা যদি সরকারে না থাকতাম, তাহলে এখানে এই সরকারের অনেক অংশ অনেকের সাথে কম্প্রোমাইজে চলে যেত, কারণ তাদের এই সরকারের কারো তো পলিটিক্যাল পাওয়ার নাই, ফলে তাকে বিভিন্ন পলিটিক্যাল শক্তির উপরে কিন্তু নির্ভর করতে হয়েছে। তারা নির্ভর করেছে, তারা স্ট্রং পজিশন পলিটিক্যালি নিতে পারেনি, কারণ তারা, আমরা বুঝি তারা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের না, পলিটিক্যাল ব্যক্তিত্ব না। ফলে তারা যে আওয়ামী লীগের সিভিল সোসাইটি বা তার স্টাবলিশমেন্টের উপরে ভর করবে না, বা তার স্টাবলিশমেন্ট যে তাদেরকে গিলে ফেলবে না, এটার তো কোনো নিশ্চয়তা ছিল না। ওই নিশ্চয়তাটা আমাদেরকে ওইখানে থেকে নিশ্চিত করতে হয়েছে, এবং এটা করতে গিয়ে অনেক সময় আমরা আক্রমণের শিকার হয়েছি, কারণ এরা দেখেছে যে এদের ক্ষমতাকে পরিচালনা করার ক্ষেত্রে ছাত্ররা বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই 2-3 জন যারা আছে এরা বারবার ডিস্টার্ব করতেছে, এদের সহযোদ্ধারা রাজপথে ডিস্টার্ব করতেছে, আমরা একটু রিফাইন্ড আওয়ামী লীগ আনতে চাইলে এরা আন্দোলন করতেছে, এরা হাউকাউ শুরু করে দিচ্ছে। তো ফলে তাদের একটা ক্ষোভ আছে, এবং তারা দেখবেন যে এখন খুব অ্যাক্টিভ, এবং তাদের ন্যারেটিভ কি? তাদের ন্যারেটিভ হচ্ছে মানে বিএনপিকে একটু কনফিডেন্সে নিয়ে তারা চলতে চায়, কারণ নাহলে তো দেশে থাকতে পারবে না। বাট তাদের ওভারঅল ন্যারেটিভ হচ্ছে ইউনুসও ফেল, বিএনপিও ফেল করতেছে। ওই যে বলো না যে ক্রাইসিস ম্যানেজমেন্ট তো হাসিনা থেকে বেশি কেউ ভালো কেউ পারতো না। আলটিমেটলি আওয়ামী লীগ হচ্ছে এদের ন্যারেটিভ। তো সেই জায়গায় তারা এই কথাটাও বলেন যে বাংলাদেশের এনসিপি কেন পারলো না, আর পাশের নেপালের বালেন্দ্র শাহর নেতৃত্বে তারা
সরকার গঠন করলো, কেন পারলো না এনসিপি? এটা খুব হার্ডলি হবে আসলে এটা বলা যে তারা পেরে ফেললো বা কিছু একটা। তারা সরকার গঠন করেছে। আবার বাংলাদেশ এবং নেপালের আর্থসামাজিক অবস্থা, নাগরিকদের লিটারেসি রেট সব কিছু আমাদেরকে একটু মাথায় নিতে হবে। তাদের ভোটার সংখ্যা, বালেনশার দল সরকার গঠন করেছে 50 লাখ 51 লাখ ভোট পেয়ে। এনসিপি তো 30টা আসন নির্বাচন করেই 22 লাখ 23 লাখ ভোট পেয়েছে। তো আবার ওইখানে ভোটের সিস্টেমটাও ডিফারেন্ট। ওইখানে কিন্তু একটা প্রপোর্শনেট রেশিও অনুযায়ী একটা ইয়ে আছে। ওইখানকার মানুষের অ্যাডাপশন করার সক্ষমতাটা ভালো। আবার যেই দল ক্ষমতা এসেছে তারা কিন্তু দল গঠন করেছে গণঅভ্যুত্থানেরও 4 বছর আগে, 2022 সালে, আজকে থেকে 4 বছর আগে। এনসিপি সরকার গঠন করেছে গণঅভ্যুত্থানের পরে, দল গঠন করেছে। এনসিপির যদি আগে থেকে একটা দল এবং স্ট্রাকচার থাকতো তাহলে এনসিপি আজকে আরও এই যেই রেজাল্ট 6 জন এমপি বা বাংলাদেশের তৃতীয় দল হওয়া আরও ভালো করতে পারতো। দ্বিতীয় দল এবং প্রথম দল হওয়ারও সুযোগ তৈরি হতে পারতো যদি এনসিপির আগে থেকে একটা স্ট্রাকচার থাকতো। আমাদের 1 বছরের মধ্যে একটা দল করতে হয়েছে। 1 বছরের মধ্যে একটা দল করে তৃণমূলে রাজনীতি করে এমপি হয়ে আসা, এটা মানে অলমোস্ট ইম্পসিবল। বাংলাদেশে তো আরও অনেকগুলো দল 2019 সালে কি 20 সালে এবি পার্টি হয়েছে, 2018 সাল থেকে শুরু হলো, 20 সালে দিকে এসে গণ অধিকার পরিষদ হলো। মানে আমরা অনেকগুলো দল দেখেছি। গণসংহতি আন্দোলন 2015 সালের দিকে হয়েছে। তো তারা তো এই রেজাল্ট আনতে পারে নাই। এনসিপি 1 বছরে যেটা আনলো। জামাতের সাথে না গেলে কি রেজাল্ট আনা সহজ হতো? জামাতের সাথে না গেলে আমাদের ভোট শেয়ার অনেক বেশি হতো, কারণ তখন আমরা 300 আসনে ইলেকশন করতাম। কিন্তু আমাদের কেউ এমপি হতে পারতো কিনা এটা নিয়ে একটা ইয়ে আছে। হয়তো 2-1 জন হয়ে যেত, হান্নান মাসুদ, হাসনাত আবদুল্লাহ এরকম। বাট ওইটাকে রিস্কে ফেলা হয়ে যেত আর কি, যে সংসদে প্রতিনিধিত্ব। আমাদের একটা শঙ্কা তৈরি হয়েছিল যে তখনকার নেতৃবৃন্দ, কারণ আমি তো জোট হয়ে গেছে তারপর দলে এসেছি, একটা শঙ্কার জায়গা ছিল যে সংসদে যদি আমাদের প্রতিনিধিত্ব না থাকে তাহলে এনসিপিকে এবং জুলাই গণঅভ্যুত্থানকে ইতিহাস থেকে মুছে দেওয়ার এক ধরনের চেষ্টা এখানে হবে। এবং যেটা হচ্ছে যে আপনাদের টকশোতেই তো একজন বসে বলছেন যে জুলাইতে কি হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি হয়েছে, আমি দেখি নাই, আমি তো জানি না। মানে এই যে ডিনায়াল, গণঅভ্যুত্থানকে ডিনায়ালের একটা প্রসেস শুরু হয়ে শক্তিশালীভাবে শুরু হতো। তো এনসিপি বাংলাদেশে একটা শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে থাকলে এটা করাটা এত ইজি না। শুধু এনসিপির কথা আমি বলবো না, আমি বলবো যে গণঅভ্যুত্থানের পক্ষের যারা এখন কাজ করছেন, নতুন নতুন প্ল্যাটফর্ম অনেকে আছেন। তো সেই জায়গা থেকে এনসিপির প্রতিনিধিত্বটা সংসদে এবং রাজপথে শক্তিশালী প্রতিনিধিত্ব জরুরি ছিল, এবং ওই বোঝাপড়ার জায়গা থেকেই জোট করা। আচ্ছা, উপদেষ্টা থেকে আপনি ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচন করবেন বলে শোনা যাচ্ছে, এবং সেই অনুযায়ী আমরা 2-1টা জায়গায় ঢাকার আপনার বিলবোর্ডস দেখলাম, কিছু কার্যক্রমও দেখলাম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে লড়ার সিদ্ধান্ত নেওয়ার পেছনের মূল কৌশল বা উদ্দেশ্য কি? কৌশল বা উদ্দেশ্য না, আমি তো সংসদ নির্বাচনটা করে নেই। শেষ পর্যন্ত দলের তখন একটা খুব ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা, মানে এনসিপির সবচেয়ে বড় ক্রাইসিস ছিল ইলেকশন টাইমের, জোটের ডিসিশন নিয়ে দলের মধ্যে এক ধরনের মতবিরোধ। তো তখন দলের দায়িত্ব নেওয়া প্রয়োজন ছিল, তো তখন দায়িত্ব নিয়েছি, যে কারণে ইলেকশনটা স্কিপ করেছি। ওটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমি এই লোকাল গভর্নমেন্টে থাকার কারণে স্থানীয় সরকার নিয়ে কাজ করেছি, নগর নিয়ে কাজ করেছি, এবং নগরের চ্যালেঞ্জগুলো আমি জানি। অনেকগুলো আমরা সমাধানের পথে ছিলাম, অনেকগুলা সমাধান করেছি, আবার অনেকগুলা হয়তো সামনে সমাধান করার সুযোগ যদি পাই তাহলে করব। তো ওইটা একটা ড্রাইভ ছিল যে আসলে এই জিনিসগুলো তো পরিবর্তন করা পসিবল যদি মেয়র হিসেবে জনগণ আমাকে নির্বাচিত করে। তো সেক্ষেত্রে ওই জায়গা থেকেই দলের সিদ্ধান্ত ছিল, আমারও ইচ্ছা ছিল, ওই জায়গা থেকেই ঢাকা দক্ষিণে প্রার্থী হতে চাই। এনসিপির ভেতরে যারা জামাতকে দূরে রাখতে চান তাদের মধ্যে আপনিও একজন শোনা যায়। তো সেই জায়গায় জামাতকেও শুনলাম যে তারা সাদিক কায়েমকে প্রার্থী করতে পারে, এবং এটাও শোনা যাচ্ছে যে শেষ পর্যন্ত হয়তো সাদিক কায়েমকে প্রত্যাহার করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে তারা সমর্থন দিতে পারে, এরকমও শোনা যাচ্ছে। সো কি হতে পারে, তাদের সাথে নেগোসিয়েশনে যাবেন? আমি জামাতকে দূরে রাখতে চাই না, বা আমি বিএনপিকেও দূরে রাখতে চাই না। আমি যেটা বুঝি রাজনীতিটা, আমি এনসিপিকে বড় করতে চাই, এবং আমি মনে করি আমি সহ আমাদের কমরেডরা আরও যারা আছেন, আমরা এনসিপি একটা বড় রাজনৈতিক দল হিসেবে দেখতে চাই। এখন দেখেন এখানে কম্পিটিশন, আপনার টিভি চ্যানেল, সব টিভি চ্যানেলের মধ্যে কিন্তু কম্পিটিশন আছে যে কে ভালো করবে কে। তো রাজনৈতিক দলও সেম, এবং এখানে কেউ কারো চিরস্থায়ী বন্ধু হইতে পারে না, সম্ভব না। কারণ এখানে খেলাটা খুবই ব্রুটাল। আজকে যদি আমি বিরোধী দলে যাই, আগামী নির্বাচনে সাপোজ এনসিপি বিরোধী দলে যাচ্ছে, তাহলে বিএনপি অথবা জামাত কাউকে স্টেপ ডাউন করতে হবে, কাউকে বিরোধী দল থেকে সরে যেতে হবে। তো এই পলিটিক্সটা এরকমই, যে এখানে মাৎসান্নয়ের মতো অনেকটা,
যে একজন বড় হইতে হলে আরেকজনের ছোট হইতে হবে, ফলে কেউ কারো এখানে চিরস্থায়ী বন্ধু হওয়ার সুযোগ নেই। তো দেখা যাবে মাঝে মধ্যে দেখবেন যে এনসিপি বড় হচ্ছে বা এনসিপিতে অনেক লোকজন যোগদান করছে, এটা নিয়ে অনেক দলের মধ্যে ইনসিকিউরিটি মানে তৈরি হয়ে যায় যে এনসিপি তো আমাদের জায়গায় নিয়ে নেয় কিনা। আমরা একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি যে 2036 সালের মধ্যে আমরা সরকার গঠন করব। 36 সালের মধ্যে? 36 সাল আর কি, আজকে থেকে 2টা ইলেকশন পর। তো সেই লক্ষ্যমাত্রায় আমরা কাজ করছি এবং এনসিপিকে বড় করাটা আমি মনে করি যে একটা ছোট দলের বড় নেতা তো অনেকে আছেন আমাদের দেশে, ছোট দল অন্তত 40-50টা আছে। বড় দলের একটা বড় দল গড়া, সেটাকে আমি মনে করি যে আমার আলটিমেট লক্ষ্য এবং উদ্দেশ্য। 2036 সালে এনসিপি সরকার গঠন করবে, তার মাঝখানে তো আরো একটা ইলেকশন আছে। এই ইলেকশনে বিএনপি এখন সরকারে আছে, তো মাঝখানের ইলেকশনে কারা সরকার গঠন? মাঝখানের ইলেকশনে আমরা অ্যাটলিস্ট বিরোধী দল তখন সরকারে কে থাকবে? সরকার কে থাকবে এটা ডিপেন্ড করবে, এটা বিএনপি কতটুকু রাজনীতি করতে পারে, জামাত ইসলামী কতটুকু রাজনীতি করতে পারে, এনসিপি কতটুকু রাজনীতি করতে পারে, কার সম্ভাবনা বেশি, জনগণ কাকে সমর্থন দেয়, সবকিছু মিলিয়ে। তবে আগামী নির্বাচনে আমি দেখি যে অ্যান্টি ইনকামবেন্সি একটা ফ্যাক্টর আছে। এই নির্বাচনেও বিএনপি তো খুব বড় মার্জিনে, ভোট শেয়ারের দিক থেকে খুব বড় মার্জিনে কিন্তু তারা জিতে নাই, ফলে এই মার্জিনটা কমে আসবে বিএনপির, স্বাভাবিকভাবেই কমে আসারই কথা। এবং যদি ভোট হয়, আমরা যেটা দেখছি বিএনপি তো বারবারই ক্ষমতা হস্তান্তরের সময় আসলে বিএনপির এক ধরনের রোগ হয় যে তারা ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা কখনোই সুষ্ঠুভাবে করতে পারে না। ইভেন খালেদা জিয়ার সময়ও হয় নাই, 96-তে আন্দোলন হয়েছে, 2005-06-এর দিকে বিএনপির ভুলের জন্য 11 হয়েছে, এবং তার ফলশ্রুতিতেই কিন্তু আওয়ামী লীগ 17 বছর ধরে এই দেশটাকে শাসন করেছে। তো তারা আসলে কতটুকু সুষ্ঠু নির্বাচন দিবে সেটাও একটা প্রশ্ন থেকে যায়। কিন্তু আমি দেখি যে বিএনপির সরকার গঠন করাটা কঠিন হবে আগামী 5 বছর পরে, যদি না তারা রাষ্ট্রযন্ত্র, ইলেকশন কমিশন সবকিছু দখল করে আওয়ামী স্টাইলে নির্বাচনটা না করে, তাহলে তাদের সরকার গঠন করাটা কোয়াইট কঠিন হবে। সেই জায়গায় সরকার গঠন করার সম্ভাবনা কার? জামাতে করতে পারে, আমরাও করতে পারি, এনসিপিও হতে পারে। আমরা তো 36 সালের মধ্যে বলেছি, আমরা তো বলি নাই যে 36 সালে। আচ্ছা, আশাবাদী আপনারা। এনসিপিকে এখন পর্যন্ত যারা সবচেয়ে বেশি সহযোগিতা করে আর্থিক, আপনি নাকি সবচেয়ে বেশি আর্থিকভাবে বেশি সহযোগিতা করতে পারেন বা নিয়ে আসেন, সামর্থ্য কি ইদানিং তৈরি হয়েছে নাকি আগে থেকেই ছিল? আমার তো নিজেরই আর্থিক সামর্থ্য নাই, আমি এনসিপি কি সহযোগিতা করব? এগুলো অনেক ধরনের কান কথা অনেকে বলে যে আমাদের এনসিপির ফাইন্যান্সের সোর্সটা মেজরলি আসে হচ্ছে পাবলিক ফান্ডিং থেকে, একটা বড় অংশই আসে পাবলিক ফান্ডিং থেকে। তারপরে ফান্ডিং এখনো চলে? হ্যাঁ, এখনো আমাদের ডোনেট এনসিপি একটা ওয়েবসাইট আছে, তো এখানে আপনি গেলে ডোনেট করতে পারবেন এনসিপিকে, এসএসএল কমার্সের থ্রুতে আমাদের এই চ্যানেলটা আছে। আবার বাংলাদেশের একটা পলিটিক্যাল কালচারের কারণেও আমরা এটা 100% ট্রান্সপারেন্ট আসলে করতে পারছি না। আমরা কেউ যখন আমাদেরকে ফান্ড করে, আমরা একটা পলিসি নিয়েছি যে আমরা কারো থেকে একটা সার্টেন অ্যামাউন্টের বেশি টাকা নিব না। সাপোজ 10 লাখের বেশি আমরা টাকা নিব না, বা 5 লাখের বেশি নিব না, বা বড় অ্যামাউন্ট যখন কারো থেকে নিতে যাই তখন তার প্রতি আমার একটা নির্ভরশীলতা দলগতভাবে তৈরি হয়, তখন একটা বায়াসনেস আসার একটা সম্ভাবনা তৈরি হয়ে যায়। আবার আমরা চেয়েছিলাম যে আমরা যাদের থেকে ফান্ড আসছে পার্টির, আমরা তাদের ইনফরমেশনগুলো পাবলিক ডোমেইনে রাখবো। কিন্তু সবচেয়ে বেশি রিকোয়েস্টটা তাদের থেকেই আসে, যারা ডোনেট করছেন তাদের থেকে রিকোয়েস্ট আসে যে ভাই আমার নাম কোথাও যাতে না আসে। কারণ বাংলাদেশের পলিটিক্যাল কালচারটা এমন যে যদি সবাই জানে যে এই একটা কোম্পানি বা একটা, মোস্টলি আমাদেরকে ওই স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেসেস যারা আছে তারাই ফান্ড করে, আমাদের ডায়াসপোরা একটা ভালো সোর্স, তারা ফান্ড করে। তো তারা চায় না তাদের পরিচয়টা আমরা পাবলিশ করি, তাহলে তাদের বিজনেস হ্যাম্পার্ড হওয়ার একটা। এখন তারা এই ডোনেশনটা দেয়, এটা কি চাঁদা হিসেবে দেয় ভয়ে, নাকি ভবিষ্যতে এনসিপি আরো বড় হবে, সরকার গঠন করবে, সেই সময় যেন আমার দিকে তারা এনসিপি কে পছন্দ করে দেয় ভাই। এনসিপি কবে সরকার গঠন করবে ততদিন পর্যন্ত তারা অনেকে হয়তো যারা বৃদ্ধ আছেন বাঁচবেও না, তারা ভালোবেসে দেয়। এবং এটা অ্যামাউন্টটা আমরা তো বললাম এত বড় অ্যামাউন্ট আমরা কোনো নেই না যেটা যে সে কোনো স্বার্থের জন্য দিবে, আচ্ছা, বা কোনো স্বার্থের জন্য সে দিয়ে ওই স্বার্থটা পাবে আমাদের থেকে, এটা আশা করে কেউ। আপনারা যখন সরকারে ছিলেন তখন বড় বড় সমাবেশ করলেন এনসিপির, তো হিউজ টাকার একটা হিসাবের কথা সামনে আসে না? এনসিপির সমাবেশগুলো যখন হয়েছে, আমি যতদূর দেখেছি খুব বড় সমাবেশ, 1 লাখ লোকের বেশি তো কোনো সমাবেশ সেভাবে আমি দেখিনি। 1 লাখ বড় সমাবেশ না? আর ওই সময়টাতে যেই হাইপটা ছিল এনসিপির, যেই একটা সমর্থন ছিল মানুষের পক্ষ থেকে একটা গণঅভ্যুত্থানের ঠিক পরপর সময়, তখন
অনেকেই একেবারে নিজের থেকে উৎসাহ নিয়েই এসছে, দেখা যায় স্থানীয়ভাবে যে জেলা থেকে আসছে ওই জেলার কোনো দায়িত্বশীল বা আমরা সাধারণত আমাদের কমিটি দেওয়ার ক্ষেত্রেও একটা জেলা কমিটি দিব, আমরা দেখি যে সভাপতি যাকে দিব সে যাতে একটু আর্থিকভাবেও সক্ষম হয়, যাতে ছোটোখাটো প্রোগ্রাম যে ঢাকায় আসতে হবে 10টা বাস আসবে সে যাতে ওই খরচটা বহন করতে পারে। আচ্ছা, বা আপনি দেখবেন যে আমাদের কিন্তু ওই প্রথম দিকে একটা প্রোগ্রাম ছাড়া মানে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রাম ছাড়া সেরকম বড় প্রোগ্রাম আর এনসিপি হয় না। এটার ক্ষেত্রে একটা ফাইন্যান্সের একটা চ্যালেঞ্জ আছে। যেমন এখন আমরা চাচ্ছি যে একটা হয়তো সামনের দিকে আমরা এখন সংগঠন গড়ে আমরা হয়তো জুলাইয়ের দিকে বড় কোনো প্রোগ্রাম সমাবেশের মতো করতে পারি। আচ্ছা, সেটার জন্য এই যে ফাইন্যান্সের জন্য আটকে যায়। নাহলে আমাদের ইচ্ছা হচ্ছে 2 মাস অন্তর অন্তর 3 মাস অন্তর অন্তর সব নেতাকর্মীকে নিয়ে আসা না না, একসাথে। ফাইন্যান্সের কথা এই জন্য আসলো, এই টাকাটা কি চাঁদাবাজি হিসেবে নেয় মানুষ দেয়, নাকি এটা সোয়াবের উদ্দেশ্যে দেয়, এই টাকাটা নাকি মানুষ ভালোবেসে এই উপহার? টাকাটা মানুষ ভালোবেসে দেয়। আপনি আজকে স্টার নিউজের অফিসেও যদি স্টাফদেরকে জিজ্ঞেস করেন যে এনসিপি রে কেউ ডোনেট করছেন কিনা, দেখবেন যে 2000-5000 করে করেছে। আমি যখন র্যান্ডম কথা বলি অনেকে ওই যে আমাদের ইয়াতে যে পাবলিক ফান্ডিং এর যে ওয়েবসাইট আছে সেখানে অনেকেই ডোনেট করে যে ভাই আমি তো 2000 টাকা দিয়েছিলাম আপনাদেরকে। তো এইটা হচ্ছে এটা কন্ট্রিবিউশনটা এইভাবে আসে, কিন্তু এটা যখন 100 জন দেয় 2000 করে 100 জন দিলে কিন্তু 2 লাখ টাকা। আচ্ছা, তো এইভাবেই মোস্টলি আমাদের ফান্ডিংটা আসে। তবে আমরা এটাকে ট্রান্সপারেন্ট করতে চাই, কিন্তু আমরা এটা নিশ্চয়তা আমাদের লাগবে যে আমাদেরকে যে ব্যবসায়ীরা বা যারা টাকা দেন তাদের পরিচয় যদি আমরা পাবলিক করি তাহলে যাতে তাদের কোনো ক্ষতি না হয় আর কি, যেটা কোয়াইট ইম্পসিবল বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে। এনসিপির যারা নেতৃস্থানীয় কোনো জায়গায় দেখছি তাদের উপরে হামলা হচ্ছে। পর্তুগালে কয়েকদিন আগে দেখলাম একজন নেতার গায়ে তারা ডিম ছুঁড়ে মারছে। আপনাদের একজন সিনিয়র নেতা, মুখ্য সংগঠক বোধহয়, মুখ্য সমন্বয়ক, তার গায়ে যে দেখলাম ঝিনাইদহে তার উপরে ডিম ছোড়া এবং তার উপরে আক্রমণ। সো এখন কি এনসিপির নেতারা এরকম ভয় থাকে বা সেই দিকে চলে গেছে এনসিপি? না, ভয় নেই তো। আপনি ওই ডিম ছোড়ার ঘটনা বা আক্রমণের ঘটনা দেখেন, ভয় তো নাই। আক্রমণের পরে তো থানার সামনে আমাদের ঝিনাইদহের নেতাকর্মীরা নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই সহ তারা বসেছিলেন এবং তারা মামলাটা দায়ের করে এসেছেন সেখান থেকে। ভয় নাই। আমরা বাংলাদেশের বলা হচ্ছে যে এটা আরো বাড়বে এখন, কারণ সোশ্যাল মিডিয়াতে আপনাদের সবচেয়ে বেশি শত্রু যদি বলা হয়, জামাতের চাইতেও নাকি বেশি শত্রু হচ্ছে আওয়ামী লীগ, হচ্ছে এনসিপির। আপনারাই বলেন সেটা। তো সেটা যদি হয়ে থাকে তাহলে আওয়ামী লীগের লোকজনকে এখন মোটামুটি আমাদের শত্রু তো অনেক। দেখা একটা যাচ্ছে হচ্ছে আওয়ামী লীগ তো আমাদের মানে বিগেস্ট শত্রু। তারা মনে করে যে এনসিপির কারণেই এই গণঅভ্যুত্থান হয়েছে, জামাত বিএনপি তো পারে নাই। বা আমরা শুনি যে এই বড় দলগুলোর কেউ কেউ আওয়ামী লীগের সাথে আতাতেও ছিল। তো এনসিপির এরা এসে করছে, তো এদের উপর প্রতিশোধটা আগে নিতে হবে। তো ফলে দেশের বাইরে যে পর্তুগালের হামলা বা বিভিন্ন জায়গায় এটা আওয়ামী লীগ করে, বিভিন্ন গুপ্ত হামলার চেষ্টা করছে এখন, যেহেতু তারা নিষিদ্ধ সংগঠন। তারা বিভিন্ন জঙ্গি কায়দায় গুপ্ত হামলা, তার গাড়িতে একটা ঢিল মেরে গ্লাস ভেঙে দেয়া, এরকম হাসান আব্দুল্লার উপর হামলা হয়েছিল গাজীপুরে, এরকম চেষ্টা করছে। আবার এর বাইরে বিএনপিও এনসিপি। কোনো শঙ্কা কি আছে এখন? কি ভয় লাগে যে কোন সময় কোত্থেকে কিভাবে আক্রমণ? ভয় নাই, আমরা এটাকে ভয় পাই না। তবে এই আশঙ্কাটা তো আছে। আমরা আমাদের নেতাকর্মীদের নিরাপত্তা আসলে সম্পূর্ণরূপে নিশ্চিত করতে পারছি না, কারণ একদিকে আওয়ামী লীগ করছে, আরেকদিকে বিএনপিও করছে। ঝিনাইদহের হামলাটা বিএনপি করেছে এবং তারা সমালোচনা নিতে পারছে না। তাদেরকে নিয়ে কিছু বললেই তারা হামলে পড়ছে এসে। তারা বক্তব্যকে বক্তব্য দিয়ে মোকাবিলা করছে না, তারা বক্তব্যকে লাঠিসোঁটা দিয়ে মোকাবিলা করছে, একইভাবে আওয়ামী লীগ যেভাবে করতো। তো ফলে এই যে বড় বড় স্টাবলিশমেন্টের এক ধরনের শত্রুভাবাপন্ন মনোভাব, ফলে এই ঘটনাগুলো ঘটতে পারে বাংলাদেশের রাজনৈতিক কালচারে। আমরা যদিও ভেবেছিলাম জুলাই গণঅভ্যুত্থানের পরে পরিবর্তন আসবে, কিন্তু আলটিমেটলি আসছে না, এটা হচ্ছে দুঃখজনক। কিন্তু আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম, প্রস্তুত আছি। কারণ আমরা তো হঠাৎ করে কোথাও থেকে উঠে আসি নাই, আমরাও তো রাজনীতি করে এসেছি। ক্যাম্পাসে অন্তত আমি নিজে 7-8 বারের বেশি হামলা শিকার হয়েছি। 4টার অধিক মামলা ছিল আমার উপরে, জেলে ছিলাম প্রায় 1.5-2 মাস। তো এই জিনিসগুলোর সাথে আমরা অভ্যস্ত আছি। আওয়ামী লীগের অত্যাচার নিপীড়নের সাথে, জেল জুলুমের সাথে অভ্যস্ত আছি। এখন বিএনপি কতটুকু করতে পারে দেখি, আর আওয়ামী লীগ তো আছেই। আপনি কয়েকদিন আগে বলেছেন যে ভায়োলেন্স এনসিপি বা আমাদের চাইতে বেশি, আমাদের বলতে আপনাদের নিজেদেরকেই বুঝিয়েছেন যে ভায়োলেন্স আপনাদের থেকে বেশি কেউ করতে পারবে না, এবং সেটি বলেছেন যে সেটি আপনারা দেখিয়েছেন 2024 সালের গণ অভ্যুত্থানে। সেইটাকে কেউ কেউ যদি এই ধরনের ব্যাখ্যা দেয়, যারা আওয়ামী লীগের পক্ষে ন্যারেটিভ উৎপাদন করে বা বলে যে
আমরা ওই কয়েকদিন আগের আপনি একটা টকশোর কথা মেনশন করলেন, সেখানে বলছিলেন যে এনসিপি এই ভায়োলেন্সটাই আসলে করেছিল, যে কারণে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। সো এনসিপি কি আসলে আওয়ামী লীগের চাইতে বেশি ভায়োলেন্স করতে পারে? সেই শক্তি কি এনসিপির এখন আছে? এটাকে মানে ফ্রেম করা হয়েছে একটু ডিফারেন্টলি, মানে দেখানোর চেষ্টা করেছে যে জুলাই গণঅভ্যুত্থান একটা ভায়োলেন্স ছিল। তো অনেকেই এখন মুখোশ দিয়ে থাকে যে তারা আসলে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, কিন্তু এই ধরনের কিছু পাইলে নিউজের হেডলাইন দিয়ে সেটা একদম শিরোনামে রেখে দেয় 3-4 ঘন্টা 5 ঘন্টা। যাই হোক, আমরা জুলাই গণঅভ্যুত্থানটা ছিল একটা শান্তিপূর্ণ এবং অসহযোগ আন্দোলন। আপনি খেয়াল করবেন যে 3 তারিখ যখন নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দেন, তার আগে কিংবা পরে আমি অসহযোগ আন্দোলনের ঘোষণাটা দিয়েছিলাম এবং আমাদের কর্মসূচি দিয়েছিলাম 10টা 12টা, যে কেউ বিদ্যুৎ বিল দিবে না। অসহযোগ আন্দোলনের ফরম্যাটে ছিল এবং শান্তিপূর্ণ একটা আন্দোলন ছিল। কিন্তু যখন আমাকে গুলি করা হচ্ছে সামনে থেকে, আমার তো ইট পাটকেলটা যদি নাও লাগে তাও তো এটা মারতে হবে, আমার তো এটা রেজিস্ট্যান্স, এটা তো আমার নাগরিক অধিকার, আত্মরক্ষাটা। তো তখন আমাদের ইট পাটকেল এবং বাঁশ ছিল গণঅভ্যুত্থানের সময় আমাদের মানে একমাত্র অবলম্বন আর কি। আমরা কিন্তু গণঅভ্যুত্থানের ইতিহাস পৃথিবীতে বিভিন্ন জায়গায় দেখেছি। আমি রিসেন্টলি সাউথ কোরিয়া থেকে আসলাম। সাউথ কোরিয়াতে 1980 সালে গণঅভ্যুত্থানটা শুরু হয়। এটা লং টার্ম চলে ওদের এখানে ডিক্টেটরশিপের বিরুদ্ধে। তো এখানে আমি দেখলাম যে ওরা শান্তিপূর্ণ আন্দোলন করছিল, ইউনিভার্সিটির স্টুডেন্টরা শুরু করেছিল, পরে সাধারণ জনগণ, ওদের গুয়ানজো একটা শহর আছে সেখানে। কিন্তু একটা পর্যায়ে ওরা দেখলো যে ওদেরকে কামান দিয়ে ট্যাঙ্ক দিয়ে হামলা করা হচ্ছে। তো ওদের আসলে কোনো উপায় ছিল না, ওরা তখন পিপলস আর্মি গঠন করে। আচ্ছা, তখন ইউনিভার্সিটি স্টুডেন্টদের একটা অংশ ওইখানকার থানা থেকে অস্ত্র নিয়ে তার একটা পিপলস আর্মি গঠন করে, যে পিপলস আর্মিকে আলটিমেটলি কামান টামান দিয়ে ধ্বংস করে দেওয়া হয়। কিন্তু আলটিমেটলি ওরা সফল হয় এবং ওই গণঅভ্যুত্থানকে ওরা ধারণ করে। তো একটা গণঅভ্যুত্থানে আপনাকে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে অস্ত্র তুলে নেওয়ার নজির পুরো পৃথিবীতে আছে। সেটাকে আপনি কি ভায়োলেন্স বলবেন? 24-এর গণঅভ্যুত্থান কি ভায়োলেন্স ছিল? ভায়োলেন্স আই থিংক কেউ ইতিবাচক বলে। ওয়ার্ড চুজিং এর ক্ষেত্রে আমার একটা এটা মিস্টেক আমি বলতে পারি। এটা রেজিস্ট্যান্স আমি মোর প্রেফার করব শব্দটা। তো এই রেজিস্ট্যান্সের ইতিহাস পৃথিবীতে আছে। যখন আমরা বললাম যে 6 আগস্ট 5 আগস্ট যদি পতন না হতো তাহলে আমরা 6 আগস্ট হয়তো সশস্ত্র বিপ্লবের ডাক দিতাম, নাহিদ ইসলাম বলেছেন, আমি বলেছি আমাদের প্রিপারেশন ওইটা ঘোষণা দেওয়ার প্রিপারেশন ছিল। কিন্তু অনেকে বলে যে তাহলে এরা কি ট্রেনিং নিয়েছে, এদের অস্ত্র কোথায়? তো মুক্তিযুদ্ধের আগে কি বাংলাদেশের সবার কাছে অস্ত্র ছিল, ট্রেনিং ছিল? যুদ্ধ ঘোষণার পরেই কিন্তু অধিকাংশ প্রায় 90% মুক্তিযোদ্ধা ট্রেনিং নিয়েছেন, অস্ত্র জোগাড় করেছেন, ইয়ার থেকে পাকিস্তানি বাহিনী থেকে ছিনতাই করেছেন, থানা থেকে ছিনতাই করেছেন, তারপর কিন্তু এটা তো রেজিস্ট্যান্স করেছেন তারা এবং মুক্তিযুদ্ধ করে তারা সফল করেছেন, দেশটাকে স্বাধীন করেছেন। তো আমরা মনে করি ওই ঘোষণাটা দিলে দেশের মানুষই এটা বাস্তবায়ন করত এবং তখন যে কেউ সামনে আসলে যত বড় শক্তি হোক না কেন, শেখ হাসিনা থেকে বড় শক্তি তো বাংলাদেশের ইতিহাসে কেউ নাই, আচ্ছা, টিকতে পারতো না আর কি। আচ্ছা, সবশেষ এই গত কয়েকদিন আগে জোর করে ফাইল নিয়ে এসে অনুমোদনের কথা বলেছেন বিএনপির একজন মন্ত্রী। যে মন্ত্রণালয়ের দায়িত্বে আপনি আগে ছিলেন সেখানে বলা হয়েছে যে সচিবের সিগনেচার ছাড়া আপনি আপনার মতো করে ফাইল পাশ করে দিয়েছেন এবং সেই বিষয়ে আপনি আবার ব্যাখ্যাও দিয়েছেন। কিন্তু এই কোনো ফাঁকফোকর আসলেই আছে কিনা? সচিবের অনুমোদন ছাড়া আপনার যথাযথ প্রক্রিয়ায় টেন্ডার ছাড়া আপনি কি অনিয়ম করে সে ফাইল বের করেছেন? প্রথমত ওখানে প্রকল্পের কথা বলা হয়েছে। জি, প্রথমত সাধারণ যেই ফাইল ওয়ার্ক, ডেইলি ফাইল ওয়ার্ক, ওইটাতে চূড়ান্ত হচ্ছে চূড়ান্ত সাইনিং অথরিটি বা চূড়ান্ত অনুমোদনকারী অথরিটি ভিন্ন ভিন্ন হয়। যেমন কিছু ফাইল থেকে খুবই জেনারেল ফাইল, যে মনে করেন 5 লাখ টাকার নিচে কোনো কাজ, এটা সচিব পর্যায়ে অনুমোদনযোগ্য, এটা উপদেষ্টা পর্যায়ে আসেই না। আবার আরো ছোট কিছু ওয়ার্ক সেটা উপসচিব বা শাখার প্রধান পর্যায়ে কেনাকাটা নিষ্পত্তিযোগ্য হয়, যে আপনার কাগজ কলম লাগবে, ছোটখাটো এগুলো। তো এক এক জায়গায় কিন্তু নিষ্পত্তিযোগ্য। তো যেটা উপদেষ্টা পর্যায়ে নিষ্পত্তিযোগ্য সেটা যদি মাঝখানে মনে করেন আপনার সচিব নাই, সচিব দেশের বাইরে আছে বা ছুটিতে আছে, কিছু একটা আছে, কিন্তু এটা জনগুরুত্বপূর্ণ বিবেচনা আপনাকে দ্রুত এটা করতে হবে, তখন উপদেষ্টা পর্যায়ে নিষ্পত্তিযোগ্য উপদেষ্টা দিয়ে দিতে পারে অতিরিক্ত সচিবের স্বাক্ষরে বা রুটিন দায়িত্বে যে সচিব আছেন তার স্বাক্ষরে দিয়ে দিতে পারে। কিন্তু প্রকল্পের হিসাবটা ডিফারেন্ট। প্রকল্প ইজ এ মানে কমপ্লেক্স জিনিস। একটা প্রকল্প নিতে গেলে প্রথমে ফিজিবিলিটি স্টাডি হয় সংশ্লিষ্ট দপ্তর সংস্থার আন্ডারে। দপ্তর সংস্থা তো মন্ত্রণালয়ের পরের পর্যায়ে আর কি, অধিদপ্তর কিংবা বিভাগ। ফিজিবিলিটি স্টাডির পরে ডিপিপি করা হয়, মানে এটা বিস্তারিত লিখে রেডি করা হয় এবং তারপরে এটা আসে হচ্ছে সচিবের নেতৃত্বে একটা কমিটি থাকে।
যারা এই প্রকল্পগুলো যাচাই বাছাই করে এটাকে ফাইনাল করে উপদেষ্টার এর জন্য পাঠায়। তো সচিবের নেতৃত্বে ওই কমিটির অ্যাপ্রুভাল ছাড়া কিন্তু পসিবল না উপদেষ্টার কাছে প্রকল্প আসা। তো এটা খুব স্পষ্ট না, এই জন্য আমি বলেছি যে ফাইলটা দেখেন কোন ফাইল, ফাইলের উপরে ডিপেন্ড করে কোন প্রকল্পের কথা বলেছেন, এটাই আমি বুঝতে পারছি না যে কোন প্রকল্পের কথা, কারণ সচিবের ইয়ে ছাড়া এটা সম্ভব না। আবার দ্বিতীয়ত যখন আপনি সাইন করে দিচ্ছেন, সাপোজ উপদেষ্টা বা মন্ত্রী সাইন করে দিচ্ছে, তারপরে এটা যায় কিন্তু সচিবের মাধ্যমেই যায়, এবং বাস্তবায়ন থেকে শুরু করে প্রকল্পের সবকিছু সচিব। আবার প্রকল্পের ক্ষেত্রে আরো কমপ্লেক্স হচ্ছে, আপনাকে এই প্রকল্প মন্ত্রণালয় তো সব প্রকল্প পাস করতে পারে না, খুব ছোট প্রকল্পগুলো পাস করতে পারে, ছোটখাটো কেনাকাটা এগুলো। একটু বড় প্রকল্প হলে সেটা কিন্তু পরিকল্পনা কমিশনের যায়। পরিকল্পনা কমিশনের যে মন্ত্রী থাকেন তিনি হয়তো 50 কোটি বা 100 কোটি পর্যন্ত প্রকল্প নিজে পাস করে দিতে পারেন। আর এর থেকে বড় হলে সেটা কিন্তু একনেক বৈঠকে যায়, যেটা প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর ইয়াতে হয়, সভাপতিত্বে হয়। তাহলে এটা স্পষ্ট না যে আসলে কোন ফাইল। ওই ফাইল হইলে আমরা বুঝতে পারতাম যে আসলে এই ফাইলটা কোন পর্যায়ে নিষ্পত্তিযোগ্য, এখানে অনিয়ম হয়েছে কিনা, এখানে কোনো চ্যালেঞ্জ দিয়ে দিলেন যে এই ফাইল যদি আমি বললাম তো আজকে লাস্ট ওয়ার্কিং ডে, আজকে যদি ওনারা আসলে কৃপা করে বলেন যে কোন ফাইল, বা এটা আমাদেরকে প্রয়োজন আমাকে ডাকতে পারেন, আমি গিয়ে দেখতে পারি যে কোন ফাইলটা যদি আসলেই, মাঝে মধ্যে কি হয় যে ফাইলটা যদি আসলেই মানে প্রত্যেকটা ফাইলের কিন্তু ডিফারেন্ট কার্যক্রম, এবং ওইটার ডিফারেন্ট লোক হচ্ছে ওইটার মানে লাস্ট সাইনিং অথরিটি। তো ফাইলে আসলে অনিয়ম হয়েছে কিনা এইটা বুঝতে আমাদেরও সুবিধা হইতো, আচ্ছা, বা কোনো ভুল ছিল কিনা। এখন এটা নিয়ে তো আসলে অ্যাম্বিগুইটি রাখা হয়েছে, এটা নিয়ে স্পষ্টতা নাই, অথবা উনি বলতে গিয়ে বলে ফেলছেন কিনা। তারপর আবার আমি দেখলাম যে উনি ওখানে পিরোজপুরের একটা দুর্নীতির ঘটনার কথা বললেন। এটা কিন্তু আমি দায়িত্বে থাকাকালে তদন্ত করা, এবং আমি তখন দক্ষিণ সিটি কর্পোরেশন অফিস করতাম, কারণ আমাদের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছিল। ওই অফিসের নিচে কিন্তু প্রেস ব্রিফিং করেছিলাম এই পিরোজপুরের দুর্নীতিটা তদন্ত করে, প্রেস ব্রিফিং করে পরবর্তীতে এই পেপারগুলো আমরা দুদককে পাঠাই এবং অনুরোধ করি যে আপনারা এটা ফার্দার তদন্ত করেন, এবং তারা কয়েকটা 5টা না 6টা মামলা করে এটাকে কেন্দ্র করে। তো মূলত দুর্নীতিটা ছিল যে ওরা কাজ না করেই হচ্ছে পুরো সেট আপ দিয়ে সাইন দিয়ে টাকা উঠিয়ে নিয়ে গেছে। তখন মুখ্য সচিব থেকে শুরু করে মহারাজা অনেকে যুক্ত ছিলেন, মহিউদ্দিন মহারাজের আসনের ঘটনা। তো এখন কারার কণ্ঠ কি করলো, তারা নিউজ করলো যে 6,000 টাকা উঠিয়ে নিয়ে গেছেন আসিফ মাহমুদ। এটা আমার নিজের সময়ে তদন্ত করা একটা জিনিস, এটার দায় আমাকে দিয়ে একটা, যদিও তারা সেটা ডিলিট করেছে, বাট তারা অ্যাপোলজি করে নাই। এর মধ্যে এটা ছড়াই গেছে, এটা বিএনপি আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া বোর্ড, সোশ্যাল মিডিয়া যারা আছে সমানে এটা শেয়ার দিচ্ছে, এটা করতেছে। তো আসলে এরকম হয়, এটা আপনাকে ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করার জন্য বা আপনাকে ছোট করার জন্য, অথবা আপনার বিরুদ্ধে লেগেছে, উদ্দেশ্য কি? না, যখন আওয়ামী লীগের সময় দেখেন এই দুর্নীতি হয়েছে 2018-19 অর্থ বছর থেকে 2023-24 অর্থ বছরে, আমি দায়িত্ব গ্রহণ করি 2024-25 অর্থ বছরের শুরুতে কাছাকাছি। তো এটা আমার দায়িত্ব গ্রহণ করার আগে হয়েছে, এবং আমি এটা তদন্ত করে বের করছি। তো এটাতে যখন আমাকেই দায় দেওয়া হয়, তার মানে তো এটা ক্লিয়ার দুরভিসন্ধিমূলক। আমি জানি না এই কালার কণ্ঠ তারা যদি এটা অ্যাপোলজি না করে, তাহলে আমাকে এটা লিগ্যাল মানহানির ইয়ার দিকে যাইতে হবে, লিগ্যাল কোনো ব্যবস্থা, কারণ তারা এটা কন্টিনিউয়াসলি করে যাচ্ছে, আজকে প্রথম না, আরও অনেকের বিরুদ্ধে করেছে অনেক সময়। আচ্ছা, তারা কেন করছে? তারা কি আপনাদের পেছনে বা আপনার পেছনে লেগে আছে এরকম কিছু? তারা তো জুলাই গণঅভ্যুত্থানের যত শক্তি আছে সবার পেছনে লেগে আছে। তারা এখন একটু ভং ধরেছে, তারা বিএনপি, এটা তো আসলে ধরতে হয়। বিএনপি আসলে বুঝে কি না যে আসলে তার আসল বন্ধুকে আর কে তার বন্ধু হওয়ার ছলনা করে, এটা আসলে বিএনপিকে বুঝতে হবে। কারণ তারাই তো তারেক রহমানের বিরুদ্ধে এমন কোনো নিউজ নেই যেটা করে নাই, আর্কাইভে আছে, খুঁজলেই পাওয়া যাবে, হয়তো ডিলিট করে দিছে বা ডিলিট না করলেও পাওয়া যাবে। তো এই তারা একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা এই জুলাই গণঅভ্যুত্থানের যত শক্তি আছে সবার বিরুদ্ধে এই প্রপাগান্ডাটা করে। আচ্ছা, অনেকেই মনে করেন যেহেতু এই ধরনের নিউজও আসে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মানে যে কয়েকজন ছাত্র প্রতিনিধি সরকারে ছিলেন, তার মধ্যে আপনাকে বলা হয় আপনি সবচেয়ে বেশি টাকা পয়সা ইনকাম করেছেন, এবং আপনার অনেক টাকা। আপনার আসলে কত টাকা এবং এই টাকা কোথায়? আমি লিটারালি মানে সবচেয়ে কষ্ট লাগে কখন যদি টাকা থাকতো, তাহলে এক কথা। এক তো হচ্ছে টাকা নাই, কিন্তু এত পারসেপশন এমনভাবে তৈরি করা হয়েছে যে কেউ বিশ্বাস করতে চায় না। কারণ সবার এক্সপেকটেশন অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে ভাইয়ের কাছে হয়তো টাকা পয়সা আছে, কিন্তু আলটিমেটলি এসে হচ্ছে কিছুই নাই। আমি তো বলেছি যে স্পেসিফিক এই যে মনে করেন পিরোজপুরের দুর্নীতিটা, এটা দেখা যায় যে এখানে একটা দুর্নীতি হয়েছে। তো আমার ক্ষেত্রে বলেন স্পেসিফিক কোন ইনসিডেন্টে, কোন প্রজেক্টে, কোন কাজে দুর্নীতি হয়েছে। তো এটা স্পেসিফিক কেউ কিছু
না, বলে না মুখে বা মুখে বলতে পারে অনেকে না। অনেক কিছু তো মুখে মুখে এই যে মুখে মুখে নাম্বার, এই যে 6,000 কোটি কালার কণ্ঠ বলে দিল, গ্রামে কারোর কাছে যান যে আসলে এটা দেখছে, সে তো আর ভেরিফাই করার সুযোগ পায় নাই, সে তো এটাও দেখে নাই যে ডিলিট করা হয়েছে কি হয়নি, সে বলবে আসিফ মাহমুদ 6,000 কোটি, 6,000 করে নাই মানে 600 তো করছে। কিন্তু আজগুবি একটা নিউজ থেকে কিন্তু সে এই একটা পারসেপশন নিয়ে নিল। তারপরে মাঝখানে বিডি নিউজ 24, এটাও মনে হয় ওদেরই, বসুন্ধরারই, তারা নিউজ করলো যে $10 বিলিয়ন, 1,20,000 কোটি টাকা। ইজ দ্যাট পসিবল? মানে আমি যে মিনিস্ট্রিগুলোর দায়িত্বে ছিলাম এগুলোর বাজেট মিলে ছিল 50,000 কোটি টাকা, 1,20,000 কোটি টাকা। তো যখন কেউ দেখে যে 1,20,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ, 1,20,000 না হোক 10,000 তো 10,000 কোটি তো করছে, অন্তত 1,000 কোটি তো করছে, এই যে একটা পারসেপশন তৈরি হয়। তা এটা করা হয়েছে আর কি, এটা খুব পরিকল্পিতভাবে করা হয়েছে। এবং আমি দেখছি যে এইগুলো কখন শুরু হয়েছে, যখন পর্যন্ত আমি খুব স্মুথলি রান করতেছিলাম তখন পর্যন্ত এই আলোচনা আসে নাই। যখনই আমি মনে করেন আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা নেয়া, আওয়ামী লীগের এই যে সাকিব আল হাসানকে খেলতে না দেয়া, এই যে সিটি কর্পোরেশনে কেউ অবৈধভাবে বসতে চাচ্ছে তাকে বসতে না দেয়া, এই ধরনের কাজগুলো যখন হচ্ছে এবং এটা যখন কারোর স্বার্থে আঘাত করতেছে, কেউ মনে করতেছে তার পাকে ধানে আমি মই দিলাম, তখনই প্রোপাগান্ডাটা শুরু হয়, তখনই এই সমানে আসতে থাকে। এবং এই যে এত আজগুবি নিউজ করছে, নিউজে 7টা জায়গায় সূত্র দেওয়া আছে, সূত্র হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক, বিশেষ সূত্রে, গোপন সূত্রে, এরকম। যখন হাউসে ফোন করে হাউসে কথা বলি তখন বলে যে ভাই আমাদেরকে তো অমুক জায়গা থেকে দিছে, তমুক জায়গা থেকে দিছে, এখন না দিলে আমাদের তো চালাইতে হয়, এই আপনি রিজয়েন্ডার দেন ওইটাও দিয়ে দিচ্ছি, এরকম। এটাও কি হয়েছে চালায় দেনের মতো? ওই চালায় দেন হয়েছে, কিন্তু এত বেশি চালানো হয়েছে এটা গোয়েবলসের মতো আর কি, মিথ্যা বলতে বলতে ওইটাকে ইয়ে করা। বাট আসলে আকাশে চাঁদ উঠলে তো সর্বলোকে দেখে, আমার টাকা থাকলে সবাই দেখবে, তো সবার দেখার কথা, জানার কথা যে আসিফের এইখানে এটা আছে, ওইখানে ওইটা আছে। অনেকে বলে যে সেই টাকা আপনি ক্রিপ্টোকারেন্সি করে রেখে দিচ্ছেন। ক্রিপ্টোকারেন্সি জিনিসটা আমি খুব একটা বুঝি না, বাট আমি যখন এগুলো আসা শুরু করলো তখন আমি সার্চ দিয়ে দেখলাম যে এটা কাইন্ড অফ ডিজিটাল কারেন্সির মতো একটা জিনিস। যাই হোক, ওইটাও তো আমাদের রাষ্ট্রযন্ত্রের কাছে আমার জানার মতে এটাও বের করার সকল মানে উপাদান আছে। কিন্তু আপনারা যে সময়টায় দায়িত্ব পালন করেছেন, যে 18 মাস, সেই সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ধরেন চিফ ইঞ্জিনিয়ার, প্রত্যেকটা জেলার ইঞ্জিনিয়ার, উপজেলার ইঞ্জিনিয়ার, এই জায়গাটায় টাকা পয়সার অনেক বেশি লেনদেন হয়। তাদের পোস্টিং, তাদের হাতে যেসব প্রকল্পগুলো থাকে, প্রত্যেকটা জেলায় জেলায় এরকম ছোট ছোট প্রকল্প থাকে, বিভাগীয় পর্যায়ে প্রকল্প থাকে, সেই জায়গায় তো টাকা পয়সার লেনদেন অনেক বেশি থাকে। এবং আগের যে কালচার, সেই কালচারটা কিন্তু বন্ধ হয়েছে বলে মানুষের পারসেপশনে নাই। আপনারা যে আওয়ামী লীগের নামে বলেন, সেই আওয়ামী লীগের সময়ের যে কালচার, সেই কালচারটা কিন্তু চলমান ছিল। সেই মানে আপনাদের সময়ও এখনো চলমান আছে, সিস্টেম সেটা কি বন্ধ করতে পেরেছিলেন? সেটা আমার মনে হয় পারস্পরিক এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুষ দিয়ে যাওয়া, এটা বন্ধ করতে পেরেছিলেন? এটা কিছু ক্ষেত্রে একেবারে টপ টায়ারে আমার মনে হয় যে অন্তর্বর্তী সরকারের সময় অনেকটাই বন্ধ ছিল। এবং যে এটাও একটা কারণ যে অ্যাডমিনিস্ট্রেশনের একটা অংশ আমাদের উপরে ক্ষুব্ধ যে তারা কাজ করতে পারে নাই, এইগুলা করতে পারে নাই। কিন্তু আমি যদি বাংলাদেশে মন্ত্রণালয়ের র্যাঙ্কিং করি যে দুর্নীতিতে আগে সবচেয়ে বেশি কে, প্রথমে আসবে ভূমি মন্ত্রণালয়, আমার মনে হয় তারপরে হোম মিনিস্ট্রি আসবে, কারণ পুলিশ যেহেতু, আর তারপরে আসবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মানে আমি এমন এমন ঘটনা পাইছি যে একটা গ্রামের রাস্তা হচ্ছে, এটা তো এলজিডি করে সাধারণত, গ্রামের রাস্তা, একটা গ্রামের রাস্তা হচ্ছে, আপনার ঠিকাদার একটা গ্রামের উপর দিয়ে রাস্তাটা নিচ্ছে, ওই গ্রামের কিছু পলিটিক্যাল গুনস যারা আছে তাদের কথা হচ্ছে ওইখানে তারা চাঁদা না দিলে ওই রাস্তাটা ওই দিক দিয়ে করা যাবে না। তারা কি করে, তারা ওই ঠিকাদারের বিভিন্ন যন্ত্রপাতি থাকে না, ওটার নাট বোল্ট খুলে নিয়ে চলে যায়, এবং আপনি যতক্ষণ পর্যন্ত তাকে টাকা না দিবেন ততক্ষণ পর্যন্ত নাট বোল্ট সে আপনাকে ফেরত দিবে না। তো এরকম পর্যায়ে পর্যন্ত, তো ওইখান থেকে সেই সময় অন্তর্বর্তী সরকারের সময় ধরেন সেগুলো কারা করবে? কোন রাজনৈতিক দল যখন পাওয়ারে থাকে সেই দলের হয়তো রাজনৈতিক দলের লোকেরাই করছে, মোস্টলি রাজনৈতিক দলের লোকেরা। সেই সময় কোন রাজনৈতিক দল যার যেখানে ক্ষমতা আছে, যেই উপজেলায় যে কার ক্ষমতা ছিল, যার ক্ষমতা, এনসিপির তো লোকজনই নাই, এনসিপির লোকজন নাই, এনসিপির তো ওই সময় লোকজনই হয় নাই। এনসিপির আপনি এখনো যদি উপজেলা পর্যায়ে যান, একটা উপজেলা হয়তো 100, 200, 400, 500 লোক পাবেন, সর্বোচ্চ গেলে 1000 লোক পাবেন। যেখানে এমপি আছে ওইখানে ডিফারেন্ট, ওইখানে বেশি। আবার কিছু জায়গায় গিয়ে আপনি লোকজন পাবেন না, মানে ক্ষেত্র বিশেষে। তো এনসিপির তো ওই সাংগঠনিক কাঠামোই নেই দুর্নীতি করার জন্য। মানে আপনার দুর্নীতি করতে হলেও একটা সাংগঠনিক কাঠামো এবং একটা জায়গা। মনে করেন এই যে গরুর হাট, অন্তর্বর্তী সরকারের সময় আমি থাকা অবস্থায় গত বছর ঈদে গরুর হাট দেওয়া হয়েছে। প্রথম আলো রিপোর্ট করছে যে 16টাই বিএনপি নিছে, 16টা গরুর হাটে কিন্তু বিএনপি নিছে, এনসিপি নিছে একটা, জামাতও ইভেন্ট নেয় নাই। এবার ওর গরুর হাট অলমোস্ট, সুতরাং বিএনপি সেই সাংগঠনিক সক্ষমতা বা শক্তিশালী ব্যাপারটা আছে, সাংগঠনিক শক্তি, এবং তারা জানে আসলে এগুলো কিভাবে করতে হয়, গরুর হাট কিভাবে নিতে হয়। এনসিপির নতুন নতুন ছেলে পেলে তারা আসলে এই জিনিসগুলা জানেও না, তারা করতে অনেক সময় আগ্রহী না। আবার তারা এলাকার ভদ্র ছেলে, তারা এইসব গরুর হাট তো একটা মারামারির জায়গা, একটা ইয়ার জায়গা, ক্ষমতার জায়গা, ওইটাতে তারা আসলে ঢুকতেও আগ্রহী না বা
পারবে না। কিন্তু গরুর হাট নিয়ে যে অনিয়ম গত বছর আমরা দেখেছিলাম, এনসিপি যখন উত্তরের প্রশাসক আপনার নিজের হাতে নিয়োগ দেয়া, এবং সেটা অনেকেই সমালোচনা করেন সেটা আপনার একদমই নিজের পছন্দে, বা এখানে হয়তো রেজওয়ান এজাজ হাসান সাহেব কি আমার দুলাভাই লাগে না আমার এই চাচা লাগে? কি না, লাগে তার সেটা ভাতিজা লাগে। সেটা তো আর আমরা জানি নিজে না। হাতে তাকে দেখেন, এখন- অন্তর্বর্তী সরকারের এটা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের নিয়োগটা ছিল অন্তর্বর্তী সরকারের একটা নিয়োগ। এটা এককভাবে আমার উপরে দেওয়ার চেষ্টা করা হয়। এই বিষয়টা নিয়ে ক্যাবিনেটে আলোচনা হয়েছে। ক্যাবিনেটে একটা পার্ট থেকে বিবিধ বিষয় নিয়ে আলোচনা হয়, যেটা হচ্ছে মানে আপনার যেই এজেন্ডাগুলো থাকে এজেন্ডার বাইরে বিবিধ স্বাভাবিক চলমান বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। তো সেখানে আলোচনা হয়ে সিদ্ধান্ত হয়েছে, যেই স্পেসিফিক ক্যাবিনেট মিটিং এটা নিয়ে আলোচনা হয়েছে ওই সময় আমি ছিলাম সংযুক্ত আরব আমিরাতে আমাদের ক্রিকেটের একটা টুর্নামেন্ট চলছিল ইন্টারন্যাশনাল, সেটার জন্য আমি আসার পরে আমি জানতে পারি এই ধরনের একটা সিদ্ধান্ত হয়েছে, আমাকে বলা হয় এটা বাস্তবায়ন করো। তো প্রথমে আমি তো মানে এটা কিভাবে দেয়, আমি যখন ব্রোকারদের সাথে কথা বললাম তারা বললো যে আপনি একটা ডিও দিবেন হচ্ছে ইয়াকে জনপ্রশাসন মন্ত্রণালয়। তো আমি একটা ডিও দিলাম যে ওনাকে নিয়োগ দেওয়া হোক। পরে আবার আমরা জানতে পারলাম যে না, এটা ডিওটা প্রসেস না, প্রসেসটা হচ্ছে মন্ত্রণালয় নিজেই নিয়োগ দেয়, আসলে ডিও লাগে না, জনপ্রশাসন মন্ত্রণালয় এটার সাথে কিছু করার নাই। তো ওই ডিও পেপারটা পাবলিশ হয়েছিল, রাইট। যে বাট ওই ডিও দিয়ে নিয়োগটা হয় নাই। পরবর্তীতে মন্ত্রণালয় ওই নিয়োগের প্রক্রিয়াটা করে নিয়োগটা আলটিমেটলি হয় প্রধান উপদেষ্টার স্বাক্ষরে। তো আমরা পেপারস রেডি করে ফাইল রেডি করে আমার স্বাক্ষরের পরে প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে, প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেছে, নিয়োগ হয়েছে। এটা আসিফ মাহমুদ নিয়োগ দিলে তো প্রধান উপদেষ্টা স্বাক্ষর করার কথা না। তো এই যে একটা জিনিস, এটা হচ্ছে চাপিয়ে দেওয়া হয় আসিফ মাহমুদের উপরে। আচ্ছা, আমরা শেষের দিকে প্রায়, আপনাকে খুব ছোট ছোট কয়েকটা প্রশ্ন করি, যদি ছোট ছোট করে উত্তর দেন। যে ঢাকার দক্ষিণ সিটির ভোটারদের জন্য ঈদের সেরা উপহার কি? ফ্রি ময়লার বিল নাকি জ্যাম মুক্ত রাস্তা? এইবার ঈদে তো আর আমি মেয়র হতে পারি নাই, তাহলে এবার করতে পারতাম না, পারবো না হয়তো। বাট গতবার ঈদে আমরা একটা এক্সাম্পল স্থাপন করেছিলাম যে ময়লার বিল ফ্রি করে দিবেন। বর্জ্যটাকে আমরা ওই যে কোরবানির বর্জ্যটাকে আমরা 6 ঘন্টার মধ্যে ক্লিয়ার করে ফেলেছিলাম। এবার জানি না এবার যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে তারা কি করবেন। ময়লার বিলটা আমরা ফ্রি করছি, এটা খুব বড় কিছু না। এই ময়লার বিলটা সিটি কর্পোরেশন নেয় না। এটা থেকে হিউজ একটা টাকা আসে। এই যেটা যে দিয়ে- আমি বক্তব্যটা দেওয়ার পর প্রথম আলো একটা রিপোর্ট করেছে যে 29 কোটি টাকা মান্থলি উঠানো হয় এবং ইয়ারলি এটা 350 কোটি টাকা উঠানো হয় ঢাকার। তো 100 টাকা যখন আমরা দিই তখন আমাদের গায়ে লাগে না, কিন্তু এটা সংখ্যাটা কিন্তু 350 কোটি টাকা। এবং এটা যায় যারা ময়লা টেন্ডারগুলো নেয়, পলিটিক্যাল লোকজন মোস্টলি, আগে আওয়ামী লীগ নিত এখন বিএনপির লোকেরা নেয়, তাদের পকেটে যায়। এটা কিন্তু সিটি কর্পোরেশনের পকেটে যাচ্ছে না ভাই। তো এইটা তো বন্ধ করাটা কোনো ব্যাপার না, সদিচ্ছা থাকলেই সম্ভব। বাট ময়লা নিয়ে আমাদের প্রপোজালটা একদম খুবই কমপ্লিকেটেড এবং এটা ওভারঅল ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে আর কি। নির্বাচনে আপনার প্রতিদ্বন্দ্বীদের যদি ঈদের উইশ করতে বলা হয়, কাকে প্রথম ফোন করবেন? প্রতিদ্বন্দ্বী তো এখন আসলে ঠিক হয় নাই। তো 2 জন প্রার্থী হয়েছে, ইসলামী আন্দোলনের একজন আর জামাতে ইসলামের একজন। আমি আই থিঙ্ক সবাইকে মেসেজ দিয়ে দিব যে ঈদের শুভেচ্ছা। আচ্ছা, ঈদের ছুটিতে একান্ত সময় কাটানোর জন্য পছন্দের জায়গা নিজের গ্রাম নাকি নির্জন কোনো রিসোর্ট? একান্ত সময় আসলে কাটানো সম্ভব হয় না। এটাও একটা এখন কাইন্ড অফ যেটা বললাম ফর্মালিটি, পলিটিক্যাল প্রোগ্রাম মতো। ঈদ ঢাকাতেই করব, তো বাট ঈদের পরে যে ছুটির টাইমটা চেষ্টা করবো যে একটু ফ্যামিলিকে টাইম দেওয়ার। আচ্ছা, কোন ফরম্যাটে দেওয়া? এখন কি ওয়েস্টিনে নাস্তা করতে যাওয়া হয় নাকি নীলা মার্কেটে? কোথাও যাওয়া হয় না আর কি এখন। মানে নীলা মার্কেটও খুব একটা এখন আর যাওয়ার সময় পেয়ে উঠতেছি না। আমি দেখতেছি যে সরকারে থাকতে যতটা ব্যস্ততা ছিল এখন ব্যস্ততা আরও বেড়ে গেছে পলিটিক্যাল পার্টিতে আসার পর। আচ্ছা, রাজনীতির মাঠে কোন গুণটি বেশি দরকার, প্রচণ্ড ধৈর্য নাকি তাৎক্ষণিক অ্যাকশন? দুইটাই দরকার আমার মনে হয়, তবে তাৎক্ষণিক অ্যাকশনটা বেশি মানে এনসিপির ক্ষেত্রে এটা বেশি আছে। আমাদের একটা ফাস্ট মুভার অ্যাডভান্টেজ আছে এবং এটা আমরা রাখতে চাই। বাট ধৈর্যটাও খুব প্রয়োজন, কারণ ধৈর্য না থাকলে ভুল করার সম্ভাবনা থাকে বেশি। আচ্ছা, নতুনদের জন্য কোনো মেসেজ থাকলে বলতে পারেন, আমরা একদম শেষের দিকে, ঈদের শুভেচ্ছাও আপনি জানাতে পারেন। প্রথমত এই ঈদের দিনে সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। আশা করি এই ঈদে আপনাদের পরিবার পরিজনদের সাথে সবার ঈদ আনন্দে কাটবে, সুখময় সময়ের মধ্যে দিয়ে আপনারা যাবেন। আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার লড়াই শুরু করেছি জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। আমরা মনে করি যে জেনারেশনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, আপনি, আমি, জেন আলফা, তাদের প্রত্যাবর্তনটা, তাদের রাজনীতিতে আসাটা, তাদের রাজনীতি সচেতন হয়ে ওঠাটা বাংলাদেশের জন্য একটা সুখবর। এবং এই প্রজন্ম বাংলাদেশকে একটা বাংলাদেশ 2.0 যেটার কথা আমরা বলি, সেই নতুন বাংলাদেশ উপহার দিবে। সেজন্য অবশ্যই হতাশ হয়ে রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না।
রাজনীতির খোঁজ খবর রাখতে হবে, সচেতন থাকতে হবে, এবং জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে আপনারা বাংলাদেশকে মুক্ত করেছেন, বাংলাদেশের জনগণকে মুক্ত করেছেন, দীর্ঘমেয়াদে এই দেশকে একটা সুন্দর রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করার জন্য আপনাদের এই অংশগ্রহণ কামনা করি। ধন্যবাদ। আচ্ছা, আপনার মেসেজটা ভালো ছিল, সে জুলাইয়ের কথা মনে করে দিয়েছেন। মানুষকে সবসময় এটা মানুষকে হয়তো উজ্জীবিত করবে। একটু ছোট করে বলবেন, মানে আমরা শেষের দিকে প্রায়, কিন্তু প্রশ্নটা না করে পারছি না। আপনাদের মতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নাই। আওয়ামী লীগের ভবিষ্যৎ আমি দেখি এই দেশে আর আসবেই না আওয়ামী লীগ। আজকে থেকে 10 বছর পর আমি আওয়ামী লীগ দেখি, আওয়ামী লীগ, বরকত, জব্বার, অমুক 3-4টা গ্রুপ, এরকম আমি দেখি। এর বাইরে আমি দেখি না। আওয়ামী লীগকে নিয়ে যারা স্বপ্ন দেখা এখনো, তারা এখন আসলে দুঃস্বপ্নের মধ্যে আছে। আওয়ামী লীগ অ্যাজ এ আইডিয়া বাংলাদেশ থেকে তারা হারিয়ে গেছে। শেখ হাসিনার কি হবে? শেখ হাসিনার ফাঁসি হওয়া উচিত। আমরা আশা করি যে সরকার কঠোরভাবে এই যে বন্দি বিনিময় চুক্তি আছে ভারতের সাথে আমাদের, সেটা বাস্তবায়নের জন্য ভারতকে ডিপ্লোম্যাটিক চাপ দিবে এবং তার বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে ফাঁসি দেওয়া উচিত। আচ্ছা, সেই বিষয়ে কি আপনারাও কি প্রেশার গ্রুপ হিসেবে সরকারের উপরে কোনো? অবশ্যই, বিচার তো আমাদের অত্যন্ত, বিচার আমাদের প্রথম এজেন্ডা, পলিটিক্যাল সংস্কার আমাদের তারপরের এজেন্ডা, এবং বিচার নিয়ে আমরা সবসময় সোচ্চার থাকবো, এবং এই বিচারটা নিশ্চিত হওয়াটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আওয়ামী লীগের বিচার নিশ্চিত হয়, তাহলে বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ স্বৈরশাসন আসবে না। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আবারও ঈদ মোবারক। এই সময়টা আমাদের বের করে আমাদের সাথে, আমাদের দর্শকদের সাথে কাটিয়েছেন, সেই জন্য আপনাদেরকেও ধন্যবাদ মোবারকবাদ। আমাকে আমন্ত্রণ করার জন্য, এবং ঈদ মোবারক। অনেক ধন্যবাদ। দর্শক, আজকে কড়া আলাপ এই পর্যন্তই ছিল। কড়া আলাপ আমরা অতটা কড়া করতে চাইনি, আমরা এই ঈদের ব্যাপারটা একটু সফট রাখতে চেয়েছি। আমি জানি না, এই আলোচনা হয়তো আপনারা অনেকে এনজয় করেছেন। অনেক ধন্যবাদ। আবারও ঈদ মোবারক সবাইকে।